হ্যালো স্টুডেন্টস হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের স্বাগত। তো আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 5-এর যে পাঠ্য পাহাড়িয়া বর্ষার সুরে সেই গদ্যাংশটি নিয়ে। দেখো, একটা খুব ভালো গল্পের মতো, খুব ভালো লাগবে, তোমরা আমার সঙ্গে থাকো। আমি এই গল্পটা আজকে তোমাদেরকে আজকে বোঝাবো লাইন বাই লাইন, প্রত্যেকটা মানে বুঝিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো। তোমরা আমার সঙ্গে থাকো। তো ক্লাস 5-এর তোমরা যারা আমার আগেকার গল্পগুলো বা পদ্যাংশগুলো পড়োনি, তারা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দেখো, আমি গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগা বাবু এবং হাবু এতো মুন্ডার কাহিনী, তারপর বিমলার অভিমান, হ্যাঁ, এইগুলো আমি পড়িয়েছি। তো এগুলো তোমরা পড়ে দেখবে, আর তোমার বন্ধুদের সঙ্গে তাহলে ভালো লাগলে শেয়ার করে দিও। তোমরা আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও তোমাদের আর কি দরকার। আর চ্যানেলটা যদি তোমরা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজ দেখো, চলো বই নিয়ে তোমরা বসে পড়ো। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে হিমালয় আছে। সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, হ্যাঁ, যার পোশাকি নাম মানে ডাকনাম যাকে বলে তরাই অঞ্চল। সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত। তাহলে সেই তরাই অঞ্চলের সবুজ বন, সেটা আঁচলের মানে আমাদের কেমন হয়, আমার মায়েরা যেমন শাড়ি পরে আঁচল বিছিয়ে দেয়, সেই মনে হচ্ছে সবুজ আঁচল, সবুজ একদম শ্যামলিমায় ভরা আঁচল। সে আঁচল কোথায় এসে নেমেছে? নিচের সমভূমি, একদম সমভূমিতে। বনের গা বেয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী তিস্তা, তোর্সা, রঙ্গিত। তাহলে আমরা যদি উত্তর দিকে যাই, হিমালয়ের দিকে যাই, তাহলে দেখতে পাবো এই নদীগুলি তিস্তা, তোর্সা, রঙ্গিত। তাহলে বনের গা দিয়ে বয়ে চলেছে, খুব সুন্দর নদী, ভালো লাগবে দেখতে, তিস্তা, তোর্সা, রঙ্গিত। এই নদী আর জঙ্গলের আঁকে বাঁকে মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস। এগুলো কে? মেচ, রাভা, গারো এগুলো সব এক একটা অঞ্চলের অধিবাসী, হ্যাঁ, এরা ওই অঞ্চলে বাস করে। তাহলে নিজের আলাদা আলাদা থেকে অধিবাসী এরা। তাহলে এরা এক এক রকম, এক একটা জাতি, মেচ, রাভা, গারো, লেপচা, এরা টোটো এই সব ওখানে বাস করে, এই সব অধিবাসীরা ওখানে বাস করে। গোষ্ঠীগতভাবে বসবাস করলেও, ওরা একসঙ্গে বসবাস করলেও গ্রামের আশেপাশের সমাজের লোকদের সঙ্গে রয়েছে এদের আত্মীয়তার সম্পর্ক। এরা এক এক জায়গায় গোষ্ঠীবদ্ধভাবে বাস করে, যেহেতু এরা সমাজ থেকে আলাদা অধিবাসীরা, তার জন্য এরা নিজেদের একতা হয়ে, নিজেদের জাতিদের মধ্যে একতা হয়ে বসবাস করে। কিন্তু আশেপাশের সমাজের সঙ্গেও তাদের খুব সুন্দর সম্পর্ক, যে না, এরা নিজেদের পরিবারের সঙ্গে বাস করে বলে কারোর সঙ্গে কথা বলবে না, তা নয়, এদের সবার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক। এদের প্রত্যেকের একটি করে নিজস্ব ভাষা আছে। তাহলে এই মেচ, রাভা, গারো, লেপচা এদের প্রত্যেকেরই নিজস্ব ভাষা আছে। যেমন আমাদের কেমন বাংলা, তারপরে উর্দু, তারপরে ইংরাজি, এই ফরাসি, কত রকমের আমরা ভাষা দেখতে পাই। সেরকম এদেরও নিজেদের ভাষা আছে, সেই ভাষাতে তারা কথা বলে। সেই ভাষার কত শত বছর ধরে রচিত হয়েছে এদের গল্প আর গান। তাহলে সেই ভাষাতে তারা নানা রকমের রচিত করেছে গল্প আর গান, সেই ভাষাতেই। এই আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে তাদের গানের সুরে, নাচের ছন্দে। তাহলে এরা আদি জনগোষ্ঠী, হ্যাঁ, এদের উৎসব পার্বণ লেগেই আছে। তাদের কি করে তাদের ফুটে ওঠে? তারা গান করে, নাচ করে, নাচের ছন্দে। তোমরা যদি শান্তিনিকেতন যাও তাহলে দেখতে পাবে আদিবাসী দলের নাচগুলো কি সুন্দর, এক সারে এক দল সঙ্গে তারা কি সুন্দর ঐক্যবদ্ধভাবে নাচ করে। সেই নাচের মতো এদেরও দেখবে এই রাভা, গারো, মেচ, এরাও তাদের উৎসবে, পরবে, অনুষ্ঠানে তাদের নাচে, গান করে। দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠী জীবনে এক আনন্দময় পর্ব, সেই রকম এক মুহূর্তের গান।
তাহলে দল বেঁধে রাভাগোষ্ঠীরা যখন মাছ ধরতে যায় তখন তারা আনন্দে গান গেয়ে ওঠে। সেই গানের কিছুটা অংশ এখানে দেওয়া আছে। ফৈলৌগ ফৈ না রৈতিয়া বৌসর পিদান দিনৌয়ার চিকা পিদানাই লৌগ না লৌয়া হাসাম নৌকচ্চা চিকাওয়াই লৌগ না লৌয়া কুরুয়া কা কং ইতা মাসালাঙ্গা পুই মন নাসানি লামাই তারে ইবাই মানচা হাওয়াই মানা ফৈলগ না লৌ ওইগা। চলো মাছ ধরি, এটার অর্থ হলো ফৈলৌগ ফৈ না রাতিয়া মানে চলো মাছ ধরি, বয়সই পিদান দিনয়ার মানে নতুন বছর নতুন জলে, চিকা পিদানাই মানে ছাপিয়ে গিয়েছে নদীর কূল, হাসাম নই কচা চিকাওয়ার মানে জল থই থই মাঠঘাট, লৌগ না লয়া মানে কুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে, কুরুয়া কা কোয়াতায়া মানে এই পাখি কাঁদছে, মাসালাঙ্গা ভুঁইয়ান বকেরা সার বেঁধে যাচ্ছে, নাসানি লামাই তারে মাছরাঙা বারবার ছো মেরে, ইবাই মানচা হাওয়াই মানা পাইনি মাছ সে কি খাবে, ফই লজ্ঞা না লয়া এদিকে মাছ নেই তো ওদিকে চল। এই যে হলো বৃষ্টি, এই কবি এইরকম করে গান করে, যার অর্থ বাংলাতে তোমাদেরকে বললাম, পাশেই বাংলা আছে, একটু দেখে নিবে। বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে একটি গল্প প্রচলিত আছে লেপচাঁদের কথার ভাড়ারে, সেই গল্পটি এরকম। তাহলে একটু আগে আমরা মাছ ধরা রাভাগোষ্ঠীর কি সুন্দর আনন্দময় একটা কবিতা গান দেখলাম, ওরা দল বেঁধে নাচে আর এই মাছ ধরে। তারপর বৃষ্টি কেমন করে আসে লেপচাঁদের একটা গল্প আছে, সেই গল্প এবার তোমাদের আমি বলবো। এবার গল্পটা বলবো লেপচাঁদের যে গল্পটা আছে সেটা। দেখো, একবার পৃথিবীতে খুব খরা হলো। খরা মানে কি? খরা মানে একদম বৃষ্টি হয় না, কিছু না, মাঠঘাট একটু শুকিয়ে যায়, নদী নালার জল শুকিয়ে যায়, কোথাও একটু জল দেখতে পাই না, সেটা হলো খরা। তাহলে খরার বিপরীত কি বলো তো? খরার বিপরীত হলো বন্যা। একবার পৃথিবীতে খুব খরা হলো, মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে গেল। তাহলে খরা যদি হয় তাহলে মানুষ পশু গাছপালা সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষও জল পাওয়ার জন্য জল না খেয়ে মারা যাবে, পশুরাও এরকম হবে, তারা মুখে কথা বলতে পারবে না, জল না পেয়ে তারাও মারা যাবে। গাছপালা বড় বড় গাছপালাতে গাছপালাও তো জল খায়, তাহলে গাছপালা যদি জল না পায় তাহলে তারা নষ্ট হয়ে যাবে, সব কিছুই নষ্ট হয়ে যাবে, হ্যাঁ শেষ হয়ে যাবে। পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায়। তাহলে পৃথিবীতে যত সব জন্তুরা আছে সব ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি আনবো, এই পৃথিবীকে আমরা কিভাবে বাঁচাবো। ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। তাহলে ব্যাঙ একমাত্র নিজের ইচ্ছায় সে ভাবলো যে বৃষ্টিকে কিভাবে আনা যায়, এই কাজে সে নিজেকে যুক্ত করলো। সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে। ব্যাঙ বলল যে আমি ভগবানের কাছে যাব, সে ভগবানকে গিয়ে আমি জিজ্ঞেস করব তিনি তার সৃষ্টিকে অবহেলা করছেন কেন। সৃষ্টিকে মানে ওই যে মানুষ পশু গাছপালা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য এটা তো ভগবানেরই সৃষ্টি, তাহলে এই সৃষ্টিগুলোকে তিনি এত অবহেলা করছেন কেন, তিনি জল দিচ্ছেন না কেন আমাদেরকে। হ্যাঁ, জলের অভাবে যে আমরা প্রাণ যায় অবস্থা। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। যাত্রা নিজের উদ্দেশ্যে নিজের গন্তব্যে যাওয়ার জন্য, ভগবানের কাছে যাওয়ার জন্য সকালবেলা সে যাত্রা শুরু করলো। ভগবান থাকে অনেক দূরে আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর। যেখানে ভগবান থাকেন সেই ভগবানের অনেক দূরে সেটা, আর তার প্রাসাদে যাবার রাস্তাটাও খুব ক্লান্তিকর। যাবার পথে ব্যাঙের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে। তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে ভগবানের কাছে যাবার পথে ব্যাঙের কার সঙ্গে সাক্ষাৎ হলো? তোমরা বলো মৌমাছির সঙ্গে। আর কি বলো তো, আর একটা কথা ভিডিও করার গল্পটা বলার আগে আর একটা কথা বলি, তোমরা যখনই কোশ্চেন থাকবে তোমাদের লিখতে তখন তোমরা কিন্তু এক কথায় এটা ছেড়ে দিবে না যে কার সঙ্গে সাক্ষাৎ হলো, মৌমাছির সঙ্গে বলে ছেড়ে দিবে না। তোমরা পূর্ণ বাক্যে সবসময় দেওয়ার চেষ্টা করবে, পুরো কথাটাই লিখবে। পূর্ণ বাক্যে মানে
পুরো লাইনটাই লিখবে, কোশ্চেনে কী চেয়েছে সেটা পড়ে ভালো করে লিখবে, তাহলে নাম্বারগুলো ঠিকঠাক হবে। তো চলে এসো। মৌমাছির সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে ব্যাঙকে জিজ্ঞেস করলো কোথায় যাবে। কে জিজ্ঞেস করলো? মৌমাছি। কাকে জিজ্ঞেস করলো? ব্যাঙকে। বললো কোথায় যাবে? ব্যাঙ বললো ভগবানের কাছে। ব্যাঙ কী বললো? বললো আমি ভগবানের কাছে যাচ্ছি, বড় খরা হে। বলছে এখন তো খুব বড় খরা, হ্যাঁ, তার জন্য আমি ভগবানের কাছে যাচ্ছি। মৌমাছি বলল বেশ চলো, আমিও সঙ্গে চলি, খরায় আমরাও নাকাল। মৌমাছি এবার বলছে চলো, আমিও যাব তোমার সঙ্গে, চলো, খরা এমন যে এই খরাতে আমরাও নাকাল হয়ে পড়ে, খারাপ অবস্থা, আমি তোমার সঙ্গে যাব, চলো। জল নেই, ফুলের আকাল, মধু পাবো কোথায়? তাহলে মৌমাছি তো মধু খায়, আর মধু কোথা থেকে আসে? ফুলে। তাহলে গাছই যদি না বাঁচে তাহলে ফুল কি করে হবে? আর ফুল যদি না থাকে মধু কোথা থেকে আসবে? তাহলে মধু না হলে মৌমাছি কি খাবে? তার জন্য মৌমাছি বলছে আমি যাব তোমার সঙ্গে, চলো। চলার পথে পরে দেখা হলো মোরগের সঙ্গে। তারপর ব্যাঙ আর মৌমাছি যখন যাচ্ছে রাস্তায়, তখন তার সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে, কার? মোরগের সঙ্গে। সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে বলল খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দানা ছাড়া বাঁচবো কী করে, চলো আমিও যাব। এই কথাগুলো কে বলল? এটা বলল মোরগ। কাকে বলল? ব্যাঙকে আর মৌমাছিকে। বলছে তোমরা যাচ্ছ, রেগে রেগে বলছে তোমরা যাচ্ছ, হ্যাঁ চলো, খরার ফলে মানে এই অনাবৃষ্টির ফলে বৃষ্টি হচ্ছে না, তার জন্য ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দানা পাচ্ছি না, শস্য পাচ্ছি না, আমি কি করে আমরা বাঁচবো, চলো আমিও যাব। এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। তারপর তাদের দেখা হলো গভীর জঙ্গলের মধ্যে একটা ক্ষুধার্ত বাঘ, মানে বাঘটা এত খিদে পেয়েছে বাঘের, সেই বাঘের সঙ্গে দেখা হলো। তারও একই প্রশ্ন, কোথায় যাচ্ছে তারা দল বেঁধে? কে বলল? বাঘ বলল তাদেরকে যে তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছ, তাকেও সব বুঝিয়ে বলল। তখন ব্যাঙ তাকে সব বুঝিয়ে বলল। সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি। সেই বাঘটি তখন বলছে আমি তোমাদের সঙ্গে যাব, কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না, কারণ জীবজন্তুরা যদি মারা যায় তাহলে আমি কাদেরকে খাবো, আর আমি কি করে বাঁচবো, আমি তো বাঁচতে পারবো না, তাহলে আমি তোমাদের সঙ্গে যাব। অবশেষে দীর্ঘযাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো। অনেক দিন যাত্রা পথ অতিক্রম করে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো। দেখলো সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে, তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহা আনন্দ। ব্যাঙ বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। ওখানে গিয়ে তারা দেখলো যে সবাই ব্যস্ত, ভোজ করছে, আনন্দ উৎসবে মত্ত, তাদের স্ত্রী মন্ত্রীরা কী করছে, মহানন্দ করছে। ব্যাঙ বুঝতে পারলো যে রাজ্যে এত অভাব, এত কষ্ট কেন। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। এটা দেখে তারা ভগবানের কাছে গেল। তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো। তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। যখন রক্ষীরা এলো তখন মৌমাছিরা কী করলো, তাদের হুলটা ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় রাখলো, আর বাঘ বলল আমি তাদের খেয়ে নেব, রক্ষীদেরকে বলল। এই সব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। এই সব হচ্ছিল তখন মোরগ তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদেরকে বলল তোমরা এই গাফিলতি করেছো, এই রকম অবিচার করেছো, হ্যাঁ, তাদের তিরস্কার করলো, তাদেরকে বকাবকি করলো। এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। এরপর কি করলো? জয় হলো। ব্যাঙ বলছে আমরা ওখানে গেলাম, আমরা জয় হয়ে ফিরলাম, ভগবান আমাদের কথা শুনলেন, হ্যাঁ, তখন উচ্ছ্বসিত হয়ে সবাই আনন্দে হয়ে তখনই সে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। তাহলে আমরা এখন কি বুঝতে পারি? ব্যাঙ ডাকি বলি যে ব্যাঙ ডাকলেই বৃষ্টি হবে, তখনই বৃষ্টি নামে।
তাহলে এই যে রাভা গানটি কোন সময় রাভার এই গানটি যে চলো মাছ ধরি নতুন বছরের জলে, এই গানটি পশ্চিমবঙ্গ পত্রিকার জলপাইগুড়ি জেলা সংখ্যার জলপাইগুড়ি জেলার বর্ণময় লোক সংস্কৃতি নৃত্য ও গীত নামক প্রবন্ধ থেকে নেওয়া। তাহলে কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? জলপাইগুড়ি জেলার বর্ণময় লোক সংস্কৃতি নৃত্য ও গীত নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধটির লেখকের নাম কি? প্রবন্ধটির লেখক সুনীল পাল। এই গানটির তর্জমা করেছেন তিনি। তাহলে গানটির তর্জমা মানে এটাকে বাংলায় কে বলেছে? সেটাও বলেছে সুনীল পাল। উক্ত গানটির মূল পাঠ সংগ্রহ ও শব্দার্থ চয়নে সহযোগিতা করেছেন দয়চাঁদ রাভা। তাহলে এই গানটার চলো মাছ ধরে এই গানটার মূল পাঠ সংগ্রহ ও শব্দার্থ সব কিছু শব্দগুলো ভেঙে শব্দগুলোকে বাংলাতে সহায়তা করেছেন দয়চাঁদ রাভা সহযোগিতা করেছেন, যিনি লোক সংস্কৃতির একজন বিশিষ্ট গবেষক ও একাধিক গ্রন্থের প্রণেতা। কে? এই দয়চাঁদ রাভা লোক সংস্কৃতির এক বিশিষ্ট গবেষক, রিসার্চ করেছেন এটা নিয়ে, আর কী করেছেন? তিনি একাধিক গ্রন্থের প্রণেতা। লেপচাদের মধ্যে প্রচলিত গল্পটির তর্জমা করেছেন ঐন্দ্রিলা ভৌমিক। লেপচাদের যে গল্পটা এখানে আমরা দেখলাম, ব্যাঙের গল্পটা ভগবানের কাছে যাচ্ছে, সেই গল্পটা ঐন্দ্রিলা ভৌমিক তর্জমা করেছেন। তাহলে এখানে আমরা দুটো কোশ্চেন পেলাম যে এই প্রবন্ধটির লেখককে। প্রবন্ধটির লেখক হলেন সুনীল পাল, আর এটা তর্জমা করেছেন তিনিই সুনীল পাল। আর এই যে লেপচাদের মধ্যে প্রচলিত গল্পটি তর্জমা করেছেন ঐন্দ্রিলা ভৌমিক। তো তোমাদের যেন মনে থাকে তর্জমাগুলো অনেক সময় পরীক্ষাতেও পড়ে। তো আমি দেখো পাহাড়িয়া বর্ষার সুরে, তো আজকে আমি তোমাদের এই পাহাড়িয়া বর্ষার সুরে এই গল্পটি পড়ালাম, সুন্দর করে বোঝালাম। তোমাদের ভালো লাগলে আমাকে এটা কমেন্ট ও শেয়ার করে দিও। তো এরপর আজকে এই গল্পটা আমি শেষ করলাম। এরপর আবার অন্য ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তো আজ এই পর্যন্তই, আসি, টাটা।